জন্য কৃষকদের তার প্রয়োজনীয় ভিত্তিতে চাষাবাদ করা, কি করতে হবে, কোন ক্রপ করলে পরে লাভ হবে, এই পরিস্থিতিতে আমরা এটা ঠিকই বলেছেন 25 বছরের একটানা শাসন ব্যবস্থা। আমি অন্য দপ্তরের দিকে যেতে চাই না। কৃষি দপ্তরের কোন পরিবর্তন হয়েছে কিনা আমার প্রশ্ন আপনাদের কাছে। এর যে আনারস চাষ হতো স্বাভাবিকভাবে মানুষকেও তাদের সাহায্য করে। এটা নয় যে বিজেপি সরকার এসে আমরা সরকারে এসে এই চাষটা আমরা করেছি, এটা আমরা করিনি। স্বাভাবিকভাবে রাজ্যের কৃষকরা এজ ইউজুয়াল তাদের চাষবাস হতো। প্রশ্ন হচ্ছে যে চাষবাসটাকে যে এটা করতো সেটাকে বাজারজাত করা, এটার ইম্পর্টেন্স বাড়ানো, তবে তো চাষিরা উদ্বুদ্ধ হবে। তো এই কাজ আমরা সরকারের বসা 3 মাসের মধ্যে আমরা দেখেছি যে কৃষকদের লাভবান করতে গেলে কোন কোন ভাবে এগোনো যায়। ঠিক আমরা এইটাকে ধরেছি, খুব কম পরিমাণ রাজ্যের বাইরে পাঠাতে পেরেছি। এরকম নয় যে অনেক বেশি করতে পেরেছি। প্রথম বছর অল্প সময় আমরা করেছি, তাতে কি লাভ হলো যে কৃষকদের যে আনারসকে একটা সময়ে যখন মার্কেটে বেশি আসতো 5-7 টাকার বেশি কেউ বিক্রি করতো, এটা নিশ্চয় আপনারা জানেন। কিন্তু সেই 4 টাকায় 20 টাকা আমরা নিয়েছি, আমরা ব্যবস্থা করেছি তাদের। কিন্তু এরপরে তারা বিক্রি করেছে, আনারসে পয়সা পেয়েছে। তার ফল যে সরকার উদ্যোগ নিয়েছে এবং তাতে কৃষকরা উৎসাহিত হয়েছে, যার দরুন তাদের চাষবাস অনেক ক্ষেত্রে বেড়েছে, কয়েকশো হেক্টর বেড়েছে। আমি একদিকে আপনার এখন এই মুহূর্তে আমি থাকতে দেবেন করা আছে ভারত সরকার, যেখানে 800 টাকা 50 পয়সা এমএসপি করা আছে ভুট্টা। কিন্তু এই জায়গাতে রাজ্যের পানি সম্পদ দপ্তর তারা যে বাড়ির থেকে ভুট্টা কিনে আনে, হিসাব করে আমরা তথ্য বের করে দেখেছি যে 19 টাকা 59 প্রায় 20 টাকার মতো পড়ে। অথচ এ রাজ্যে উৎপাদিত যদি উৎপাদন আমরা করব এবং সেটার জন্য বিক্রির ব্যবস্থা এ রাজ্য অনেকাংশে পানি সম্পদ দপ্তর এবং মৎস্য দপ্তর, সেই সঙ্গে এই যে বেসরকারি সংস্থাগুলো তারা করছে ইউনিট, তার জন্য আমরা কিন্তু একটা বিক্রির ব্যবস্থা করতে পারি এবং সেখানে বিক্রি হবে, পয়সাও তারা ভালো পাবে। এবং যাতে দুটো দিক হবে, এক কৃষক লাভবান হবে, অপরদিকে রাজ্য সরকারের কোষাগারে টাকা রাজ্যের বাইরে না যাওয়ার জন্য যাতে রাজ্যেই থাকে, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্নভাবে উনি বিভিন্ন প্রকল্প সবসময় বলে থাকেন, চেষ্টা করছেন। এবং আমি মনে করি এই ভুট্টা চাষের যেভাবে আমরা প্রোডাকশন দিকে আমরা লক্ষ্য দিয়ে বাড়াচ্ছি, তাতে নিশ্চিন্ত যে রাজ্যের কোষাগার থেকে রাজ্যের বাইরে টাকা যাওয়ার অংশ অনেক কমে যাবে এবং সেখানে আমাদের কৃষকরাও লাভবান হবে। ঠিক তেমনি আপনার মাসকলাই চাষ দ্বিতীয়টা, যেটা সরকার আমরা নতুনভাবে স্কিমের মধ্যে এনেছি। সরকারি দ্বিতীয় ফসল হিসাবে মাসকলাইকে যথেষ্ট গুরুত্ব আরোপ করছে। রাজ্যে যাতে জমি খালি না থাকে, আমরা সরকারে আসার পরে 2 বছর 4 মাস আমাদের বয়স, আমরা প্রথমেই বলেছি রাজ্যের কোনো জমি খালি রাখবে না। যে জমিতে যা চাষ হয় সেই জমিতে সেই চাষ করার জন্য আমাদের বারবার আবেদন কৃষকদের কাছে ছিল। এবং সেটার জন্য অবশ্যই আমি ধন্যবাদ দেবো আপনাদের মাধ্যমে যে কৃষকদের এ রাজ্যের অনেক কৃষক ভাইয়েরা যারা অনেক খালি জমিতে যেগুলো পড়ে থাকতো কিছু করতো না, এবং অনেকাংশে নতুন যাতে এই কৃষি সামগ্রী উৎপাদনে তারা হাত লাগিয়েছে। যেমন বলে যায় পাইনাপেল, আপনি জেনে যান যা পাইনাপেল আগে উৎপাদন হতো যে হেক্টর জমিতে, তার থেকে এই 2 বছরে অনেক বেশি তারা হেক্টর জায়গাতে পাইনাপেল চাষ করছে। তাতে কি হচ্ছে, খালি জায়গা ব্যবহার হচ্ছে। ঠিক মাসকালেও ওটা আমরা চাইছি মাসকালে করতে বেশি লাগে না, 3 মাসের মধ্যেই ফসলটা চলে আসে। এবং 3 মাসের মধ্যে ফসল চলে আসলে পরে খুব সহসা এবং এতে জল কম লাগে। যেরকম ছিড়িয়ে ছাটিয়ে দিয়ে জমি খালি থাকলে সেগুলো করলে মাসকালা আমরা চেষ্টা করেছি, কিছু হয়েছে, কিছু এটাকে পরিকল্পনাভাবে এটা টেকনিক্যালি এবং গুছিয়ে এটা আমরা লক্ষ্য করতে পারলে কৃষক পাবে লাভবান হবে। ঠিক তেমনি আমরা চেয়েছি যে এই ভুট্টার মতো এই বছর আমরা এটাকে তৃতীয় ফসল হিসেবে আমরা যথেষ্ট গুরুত্ব আরোপ করেছি। এই যে বলেছি আগে যে কৃষকদের তাদের রোজগার দ্বিগুণ করা শুধু মুখে গল্প করলে হবে না, টাকা দেওয়া হচ্ছে বিভিন্নভাবে, টাকা পাচ্ছে তারা স্কিমে, তারপরও তাদেরকে আসল রাস্তা দেখাতে হবে কিভাবে তাদেরকে তাদের রোজগারটা দ্বিগুণ করা যায়। আমি বলেছি আমাদের বৈজ্ঞানিকরা, আমাদের এক্সপার্টরা, আমাদের অফিসাররা
বিভিন্নভাবে আমরা এক্সপ্লেন করে দেখেছি কিভাবে। যেমন আমি এই যে শস্য বৈচিত্র্য আমরা আনছি, আপনারা জানেন যে উত্তরে এই পূর্বাঞ্চলের রাজ্যগুলো কৃষি নির্ভর আমাদের রাজ্যেরও 96% কৃষকই ক্ষুদ্র প্রান্তিক চাষী, এবং যাদের গড় জমির পরিমাণ প্রায় 3 কানির মতো। রাজ্যে বর্তমানে মোট কৃষি জমির 55% ধান চাষের আওতাধীন। এতদিন পর্যন্ত খাদ্য স্বয়ংবর্তা অর্জন করা ছিল মূল লক্ষ্য, কিন্তু বর্তমান সরকারের পরিকল্পনা 2022 সালের মধ্যে রাজ্যে যে কৃষকদের আয় দ্বিগুণ করা যাবে, তার জন্য কৃষকদের তার প্রয়োজনীয় ভিত্তিতে চাষাবাদ করা। কি করতে হবে, কোন ক্রপ বললে পরে লাভ, এই পরিস্থিতিতে আমরা একটা প্রয়োজনীয়তা আমরা দেখেছি এবং সেটা করেছি। যেমন ধান আমাদের প্রধান শস্য। ধানকে আপনি চাষ করতে হলে, ধান চাষ করে দেখা যায় 1 টাকা ধান চাষ হয়, 1 টাকা খরচ করলে আমরা হিসাব করে দেখেছি চাষিদের 1 টাকা 45 পয়সা তারা এর মধ্যে পায়। 1 টাকা আয় মানে খরচের জন্য আয় হয় কত, 1 টাকা 45 পয়সা। কত লাভ হচ্ছে, প্রতি কেজিতে প্রতি 1 টাকা খরচে মাত্র 45 পয়সা বেনিফিট তারা হচ্ছে। আমরা আবার দেখেছি প্রয়োজন করে যেখানে এটা কোন পরিমাণ পাওয়া যায়। এখন ধান করতে গেলে সবাই জানে যে পরিমাণ জল লাগে অনেক বেশি, জলের প্রয়োজন হয়, এবং তার মধ্যে আনুষঙ্গিক তাকে অনেক পরিশ্রম করতে হয় কৃষকদের। কিন্তু এই জায়গায় যদি আমরা আগামী 3 বছর আমরা কতক্ষণ দেখেছি যে কত হেক্টর, আমরা 50,000 হেক্টর জমিকে, ধানের জমিকে আমরা ডাইভার্ট করতে চাইছি। আমরা করেছি কেন, 50,000 হেক্টর জায়গা ধান, যারা ধান চাষ করছে সেই জায়গা থেকে তাদেরকে সরিয়ে এই মুনাফা করার জন্য আমরা ঠিক করেছি আগামী 3 বছরে এর মধ্যে 28,000 হেক্টর ভূমিতে আমরা গম চাষের জন্য আর এই ভুট্টা চাষের জন্য আমরা পরিকল্পনা নিয়েছি। 28,000 হেক্টর, 50,000 হেক্টর ধানের জমিকে ডাইভার্ট করে 28,000 হেক্টর আমরা ভুট্টা চাষ করবো আগামী 3 বছরে। পাশাপাশি 22,000 হেক্টর জমিতে আমরা মাসকলাই চাষ করবো কৃষকদের। এটা আমরা বিভিন্ন পরিকল্পনা নিয়েছি এবং তার জন্য সরকার বিভিন্নভাবে তাদেরকে সুযোগ দেওয়ার ব্যবস্থা আমরা করে নিয়েছি। ভুট্টা চাষ কেন, আমরা এই ভুট্টা চাষের ধানের পরে আমরা দ্বিতীয় ফসল হিসেবে এটাকে আমরা চিহ্নিত করে দিচ্ছি, এবং ভুট্টা চাষের হিসাব করে দেখা গেছে প্রতি 1 টাকা খরচে এই ভুট্টা চাষে আয় হয় 2 টাকা 19 পয়সা। যদি 1 টাকা খরচ বাদ দিই তাহলে আমার 1 টাকা 19 পয়সা আমার মুনাফা বেশি হয়, ধানের থেকে প্রায় 3 গুণ বেনিফিট হচ্ছে। তো এই ক্ষেত্রে রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা বিশেষত উপজাতীয় অধ্যুষিত অঞ্চলগুলিতে ভুট্টা চাষ বেশি হয়। এর আগেও হতো, এই পরিকল্পনা নেওয়ার আগেও ভুট্টা চাষ হতো, সেখানে তাদের মতো করে করতো নতুন পদ্ধতিতে, যেখানে আমরা চাইছি এই ভুট্টা চাষকে হাইব্রিড মাধ্যমে এই ভুট্টা চাষের এই আমাদের তাদের উৎপাদন বাড়ানোর জন্য। তো এই তুলনায় ভুট্টা 4 ভাগে 1 ভাগ জল লাগে, ধানের থেকে ধান যা লাগে তার 4 ভাগের 1 ভাগ জল দিয়ে ভুট্টা চাষ হয়, এবং তার বাকি অংশটাও গাছের সকল অংশে কাজে লাগে ভুট্টা চাষে। ভুট্টার বাকি অংশ আপনারা সবাই জানেন যে অংশগুলো আমাদের পানি সম্পদের পানি বিকাশ দপ্তরের লাগে, মৎস্য ভুট্টা চাষ থেকে খাদ্যের আমরা ব্যবস্থা এগুলোই পাই, এবং পশু মাছের খাদ্যের প্রধান উৎপাদনই এই 75% হলো এই ভুট্টা, যার মাধ্যমে তাদের খাদ্যের যোগান। তো তাই সরকারি 2021-এ প্রায় 12,000 একটা এলাকা হাইব্রিড ভুট্টা চাষের আওতায় আমরা পরিকল্পনা নিয়েছি। সরকার উৎসাহী কৃষকদের হেক্টর প্রতি 6,000 টাকা করে আর্থিক সহায়তা আমরা করব। প্রতি হেক্টর জায়গাতে সরকার এই ভুট্টা চাষে আমরা 6,000 টাকা করে আর্থিক সহায়তা দেব, যাতে কৃষকরা এই কাজ করতে তাদের সুবিধা হয়। এতে আনুমানিক 60,000 জন কৃষকের ফলে উপকৃত হবেন, এবং হেক্টর প্রতি গড় উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2.5 মেট্রিক টন থেকে 3.5 মেট্রিক টন। আমি কম করে ধরলো সেটা প্রায় না হলো এই আপনার এইখানে যদি আমরা ধরি 22,000 3 বছরে, এর আগেও আমাদের আছে, তাহলে এটা 40 থেকে 50,000 মেট্রিক টনে এই উৎপাদন যাবে। এবং কৃষকরা যদি আমরা হিসাব করি, এটা আগামী কেজিতে আপনাদের হিসাব দেখিয়েছি, আর হেক্টর প্রতি যদি আমি এরিয়া ওয়াইজ দেখি, তাহলে এই পার হেক্টর প্রতি প্রায় 54,298 টাকা একজন কৃষক আয় করতে পারবেন, হিসাব করা বিভিন্ন। এবং সেটাকে ধান যদি হয়, ধানে করতে পারবেন মাত্র 20,246 টাকা।
প্রায় 3 গুণের কাছাকাছি, 2.5 গুণের বেশি, 3 গুণের কাছাকাছি তারা লাভ করতে পারবেন এই ভুট্টা চাষ করে। এবং বিক্রি করার ক্ষেত্রে আমরা আগেও বলেছি, রাজ্যের কৃষি দপ্তর আমরা উৎপাদন কৃষকরা করছে, উৎপাদিত ফসলের বাজারজাত করার দায়িত্ব সরকার নিয়েছে। আপনারা জানেন, আমরা সরকারে বসার পরে এই রাজ্যের বিশেষ বিশেষ কিছু আইটেমের প্রতি আমরা রাজ্যের বাইরে, দেশের বাইরে আমরা ব্যবস্থা করেছি। ঠিক তেমনিও এই ভুট্টা চাষকেও আমরা দেখেছি এই উৎপাদিত ফসলটা বাজারে আমরা কিভাবে এটা তাদের করতে পারি। ভুট্টা একটা অংশ কিন্তু জনজাতি গোষ্ঠীর মানুষরা খুব ভুট্টা ব্যবহার করে। ভুট্টা শুধু এখানে নয়, ভুট্টা এটা আপনারা জানেন, পক থেকে শুরু করে বেবিকন থেকে শুরু করে এবং কোথাও কোথাও বড় বড় রেস্টুরেন্ট থেকে শুরু করে বাইরে যদি যান, সেখানে দেখবেন সমস্ত কিছুতেই এই ভুট্টা কিন্তু কম্পালসারি ইউজ করা হয়। কিন্তু এখানে আমরা ভুট্টা চাষে আমরা যদি করি, সবচেয়ে বড় কথা আমাদের এই ফসলটা কিন্তু আমাদের রাজ্যের বিশেষ কাজে লাগবে, যে পশুপালন দপ্তর এবং ফিশারি দপ্তর। এবং আপনারা জানেন যে রাজ্যের মধ্যে এই কিছু কিছু বেসরকারি সংস্থাগুলো, যেখানে ডুকটি এলাকাতে ওয়েলফেয়ারের মতো স্থানীয় বেসরকারি সংস্থাগুলো এখানে তাদের কিছু ইউনিট করে তুলছে, যাতে এরা এই ভুট্টা তাদের প্রয়োজন হবে। তো আমরা আরেকটি জিনিস চাষে আমরা যাচ্ছি, রাজ্য সরকার, যেটা নাকি গত 25 বছরের থেকেও বোধহয় এই চাষটা হতো একটা সময় ভালো, কিন্তু কেউই এটাকে উৎসাহ কোনো সরকার দেয়নি। সেটা হচ্ছে এই আখ চাষ। আপনারা জানেন যে আমাদের নদী বিভিন্ন জায়গাতে অনেক চর থাকে, বিশেষ করে চরের মধ্যে হোক বা ইয়েতে হোক, আখ চাষটা কিন্তু আমাদের মাটিতে ভালোই হয়। সব চাষই যা ভালো হবে, শুধু চাষ করতে গিয়ে আগ্রহ দিলে হবে না, তাকে বাজার করে দেওয়ার দায়িত্ব, যেটা কখনো করা হতো না। এখনকার সব কৃষকদের কাছে সেই জিনিসটা অন্তত বিশ্বাস জন্মেছে, যে তাদেরকে মার্কেট করে দেওয়ার জন্য সরকার চেষ্টা করছে। আমাদের রাজ্যে আখেরও একটা হিসাব আমরা করেছি, যেখানে আমাদের রাজ্যে এই একটি বছরে 1750 টনের মতো গুড় আমাদের রাজ্যে আমাদের প্রয়োজন। 1750 টন হিসাব করে মার্কেটে গিয়ে কত আসছে, বিভিন্ন হোলসেলার কত বিক্রি হচ্ছে, সব হিসাব করে 1750 টন মতো গুড় আমাদের এখানে ব্যবহার করে। স্থানীয়ভাবে উৎপাদন বন্ধ ছিল, তা হয় কিছুটা উৎপাদন নিশ্চয়ই হয়, যেখানে 600 টনের মতো দেখা গেল বিভিন্ন জায়গায়, যে 600 টনের মতো সারা রাজ্যব্যাপী যার প্রয়োজনের 35%, যেখানে এই আখ চাষ হয়, তার মাধ্যমে 600 টনের মতো যেখানে আমরা পাই। এবং প্রতি সপ্তাহে 20 থেকে 22 টন, অর্থাৎ বছরে প্রায় 1140 টন, যেখানে 65% গুড় রাজ্যের বাইরে থেকে আমদানি করতে হয়। এবং এই আমদানি রাজ্যে আসে এবং তার মাধ্যমে রাজ্যের এই গুড়ের যোগান চলে। প্রতি বছর রাজ্যে প্রায় হিসাব করে দেখেছি, প্রতি বছর রাজ্যে 4 কোটি 80 লক্ষ টাকার গুড় বাইরে থেকে আসে, যেখানে রাজ্যে উৎপাদিত মাত্র 3 কোটি 60 লাখ টাকার গুড় বাজারজাত হয়। এই যে ডিফারেন্সটা বাকিটা, যে এই টাকাটা এই রাজ্যে আমরা যাতে আমরা করতে পারি, যে বাইরে থেকে 4 কোটি 80 লক্ষ টাকা গুড় বাইরে থেকে আসে, রাজ্য উৎপাদিত টোটাল 7 কোটি 8 কোটি 40 লাখ টাকা টোটাল গুড় লাগে। এবং তার মধ্যে আমরা এই যে লক্ষ্যটা, আমরা এই লক্ষ্যটা পৌঁছানোর জন্য আমরা একটা পরিকল্পনা নিয়েছি। এবং এইগুলো মূলত অ্যাকচুয়ালি এটা এই আখ চাষটা শান্তিবাজার, বাইপাড়া ইত্যাদি অঞ্চলে এগুলো হয়ে থাকে। এবং সেখানে সপ্তাহে 700 থেকে 800 কেজি মতো বাজার আসে, এবং পাইকারি বাজারে তারা বিক্রি করে যে রেটে পায়। তো আমরা চাইছি যে এই গতানুগতিক আখ চাষের এলাকাগুলি পুনরুজ্জীবন অধিক সশক্তিকরণের লক্ষ্যে আমরা আনুমানিক প্রায় 25 বছর হয়নি, যেটা রাজ্যে পুনরায় আমরা এটা চালু করতে যাচ্ছি। 2020-21 বর্ষবর্ষে হেক্টর প্রতি 20,000 টাকা আমরা সরকারি সহায়তা আমরা দেব রবি মৌসুম। প্রতি হেক্টর জায়গাতে যারা আখ চাষ করতে আগ্রহী, তাদেরকে প্রতি হেক্টরে আমরা 20,000 টাকা করে তাদেরকে আমরা এইটা আমরা সুযোগ করব। এবং রবি মৌসুমে 11,000 হেক্টর করবো,
এবং বাকি অধিক জমি আজ করা হবে এবং এই গুড় তৈরি করার জন্য বিভিন্ন যন্ত্রপাতি আমরা চাষি ভাইদের ক্ষেত্রে আমরা সহায়তা করবো। আটটা করার পর যাতে তারা গুড়টাও যাতে তৈরি করতে পারে সেই ব্যবস্থা আমরা করবো। তো নমস্কার। এক কঠিন মুহূর্তের মধ্যে সময়ে আমরা অতিবাহিত হচ্ছে কোভিড-19 রাজ্যের সরকারের প্রচেষ্টা এবং আপনাদের মাধ্যমে সবাইকে সতর্ক করে এবং খুব বিপজ্জনক ভাবে আপনারা যেভাবে কাজ করছেন, এরপরও আর আক্রান্তের সংখ্যা যখন ক্রমবর্ধমান, এর মধ্যে আপনারা সুস্থ আছেন, তার জন্য অনেক ধন্যবাদ। আজকে আমরা আপনাদের এখানে অ্যাকচুয়ালি সারা ভারতবর্ষের সঙ্গে রাজ্য যখন এই গম্ভীর সময়ে অতিক্রান্ত, তখন আগামী দিন কোভিড-19 কে মোকাবিলা করে একটা রাস্তায় আমাদের যেতে পারছে, কিন্তু সেখানে যে জিনিসের উপর নির্ভর করে রাজ্যের, ভারতবর্ষের সঙ্গে রাজ্যের এই সমস্ত মানুষ তাদের খাদ্যশস্যের প্রয়োজন, যেটা যদি সঠিক সময় না পায়, কোভিড-19 থেকে বিপর্যয় মহামারী আমাদেরকে ছাড়বে। ঠিক সেটাকে লক্ষ্য রেখে রাজ্যের সরকারের আমরা আমাদের রাজ্যের কৃষকদের যাতে রোজগার, মাননীয় প্রধানমন্ত্রী যেটা ঘোষণা করেছেন 2022 সালের মধ্যে তাদের রোজগার দ্বিগুণ করতে হবে, ঠিক তাকে লক্ষ্য রেখে আমরা কাজ শুরু করেছি আগে থেকে। তারপরেও আমরা দেখেছি বিভিন্নভাবে যে কৃষকদের রোজগার বাড়াতে গেলে নতুন নতুন কিভাবে পদ্ধতি গ্রহণ করা যায়। সাধারণত আমরা চিরাচরিত কথা অনুযায়ী রাজ্যের প্রধান চাষ আপনারা সবাই জানেন, যেখানে প্রধান উৎপাদন আমরা ধান। আমরা নতুন ভাবে আমরা চাইছি যে রাজ্যের মধ্যে আমরা এই নতুন করে আমরা আসছি। শুধু এইটা নয়, কৃষি দপ্তরের আরো নতুন নতুন চিন্তা ভাবনা কৃষকদের সাথে আমরা করেছি এবং আমরা এই আমাদের কথা এটা আমরা আগামী দিনে আবারও আপনাদের সামনে হাজির হব। হর্টিকালচার ডিপার্টমেন্ট আছে, বিভিন্নভাবে আমাদের হর্টিকালচার তরফ থেকে আমরা নতুন আমরা উদ্যোগ নিয়েছি, বিভিন্ন মাশরুম থেকে শুরু করে আরো অনেক কিছু। আমরা এগুলো বিস্তারিত ভাবে আপনাদের কাছে আমরা বলতে আসবো, যাতে আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের আপনারা দেখুন। ধান প্রকিউরমেন্টের মধ্যে আপনারা জানেন এটা রাজ্যের শত শত সমস্যা, শত শত তাদের চিন্তা ভাবনা কৃষকদের জন্য করার সঙ্গে সঙ্গে আজকে এই যে প্রকিউরমেন্ট আজ 16/6/2020 এই পর্যন্ত শুরু হচ্ছে, এটা শেষ নেই। শুরু করেছি আমরা একটা ইনিশিয়াল স্টেজে মে মাসের মাঝামাঝি, কিন্তু আসলে এটা সিজনটা হচ্ছে এখন 15 তারিখে, জুন মাসের 15 তারিখের পর থেকে 15-20 তারিখের পর থেকে অ্যাকচুয়াল সিজনটা ধান কাটা থেকে শুরু করে কৃষকরা এটা শুরু করতে পারে। গত বছর আমরা দেখেছি যে আমাদের সময় একটু দেরিতে হওয়ার কারণে অনেক কৃষকরা সেটা ধৈর্য ধরেনি, তারা হয়তো সেটা বাজারে বিক্রি করে দিয়েছে। এটাকে লক্ষ্য রেখে আমরা প্রথমে শুরু করেছি যাতে আগাম কেউ না বিক্রি করে বা চিন্তা ভাবনা থাকে, যাতে সবাই এটা তৈরি থাকে যে সরকার ধান কিনবে। তাই আমরা কিছুটা শুরু করেছি আগে, আসল কিন্তু এখন প্রকিউরমেন্ট এখন শুরু হচ্ছে। এই পর্যন্ত আমরা 2591 মেট্রিক টন আমরা ধান আমরা কৃষকদের থেকে নিয়েছি, যার মূল্য 4,70,00,000 টাকা, এবং তার মধ্যে 2,68,00,000 টাকা অলরেডি আমরা আমাদের কৃষকরা পেয়ে গেছে, যাতে 975 জন কৃষক এর মধ্যে উপকৃত হয়েছে। এবং এই হচ্ছে আমাদের ধানের প্রক্রিয়া আমাদের চলতে থাকবে। 30,000 মেট্রিক টন আমরা টার্গেট করেছি, যে টার্গেটটা আমরা খুব সহসাই এটা কমপ্লিট হয়ে যাবে, কারণ কৃষকরা সবাই তৈরি হচ্ছে এবং এটা সবাই উৎসাহের সঙ্গে ধান দেওয়া শুরু করেছে। যদিও কোভিড-19 জন্য কিছুটা সমস্যা হয় এবং তাতে আগে যেমন ভাবে কয়েকটা সেক্টরে আমরা
এটাকে অ্যাসেম্বল করতে হবে। এখন কোভিড-19 কে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার জন্য আমরা কৃষকদের সুবিধার জন্য ট্রান্সপোর্টেশন কমানোর জন্য আমরা দপ্তর থেকে বিভিন্নভাবে আমরা অনেক আরো স্পট আমরা বাড়িয়ে দিয়েছি, যাতে কৃষকটা খুব বেশি দূরে না যেতে পারে, এবং তার জন্য ব্যবস্থা হচ্ছে। আমরা বিশ্বাস যে এবার কৃষকটা অনেক উৎসাহের সঙ্গে এটা করবে। বন্ধুগণ, মোটামুটি ভাবে আমরা আমাদের নতুন পরিকল্পনা রাজ্য সরকারের যে রোজগার দ্বিগুণ করার ব্যবস্থা ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী করছেন, আর প্র্যাকটিক্যালি ফিল্ডে এসে যাতে রাজ্য সরকারের আমাদের রাজ্যে কৃষকরা তাদের ঠিক দিশা তারা পায়। আমাদের কৃষি দপ্তর, কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের আমাদের সমস্ত আধিকারিকরা আমার সঙ্গে ডাইরেক্টর এগ্রিকালচার আছেন, হর্টিকালচার আছেন, বা আদার সমস্ত আমরা কিন্তু সেই চেষ্টায় কাজ করে যাচ্ছি। এবং সেখানে এর মধ্যে ভারত সরকারের সঙ্গে সঙ্গে রাজ্য সরকার এই মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনার মাধ্যমে যেখানে আমরা ব্যবস্থা নিয়েছি, তেমনি তাদেরকে এই মোটিভেট করা, তাদেরকে এই যে ডাইভার্ট করা, এই কাজটাকেও আমরা করতে যাচ্ছি এবং সরকার পাশে দাঁড়িয়েছে। আপনারা জানেন যে আজকে সারা পৃথিবীব্যাপী অর্গানিক ফসলের উপরে সমস্ত কিছু গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং আমাদের ভারতবর্ষের একটা বিশাল এরিয়াতে আমরা ভারত সরকারও সেখানে অর্গানিক চাষের উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করেছে। আমাদের নর্থ ইস্টের মধ্যে সিকিম 100% অর্গানিক চাষে চলে গেছে। আমরাও পিছিয়ে হয়তো সেইভাবে পরিবার মতো আমরা এগোতে পারিনি। 2016-17 সালে 22টি ব্লক এলাকা মাত্র 2000 হেক্টর জমিতে আমরা 2504 জন কৃষককে এই আমরা অর্গানিক চাষের জন্য আমরা করেছি, তাদেরকে লাগিয়েছি, এবং এটা 3 বছর কমপ্লিট হয়ে অলরেডি তারা সার্টিফিকেশন আওতায় চলে এসেছে। এটার জন্য নিশ্চয়ই রাজ্যের একটা খবর যে আমরা অলরেডি সার্টিফিকেশন এই 2000 হেক্টরে কৃষকদের কাছে পৌঁছে গেছে, এবং বিভিন্ন ক্লাস্টারের এই পরম্পরাগত কৃষি বিকাশ যোজনার মাধ্যমে এই চাষ আমরা হয়েছিল। এবং এই কাজকে উৎসাহ যোগানোর জন্য আমরা ফার্মার প্রডিউসার কোম্পানি এবং বিসিডি প্রকল্পের মাধ্যমে এগুলো আমরা ব্যাপক উদ্যোগ আমরা নিয়েছি। এই পর্যায়ে এই যে 2000 হেক্টর জায়গাতে এই পর্যায়ে আমরা এই পর্যন্ত 4615 টন বিভিন্ন ধরনের ধান, আদা, হলুদ উৎপাদন হয়েছে, এবং কৃষকরা মূলত নিজেদের খাওয়ার জন্য পরবর্তী বছরের বীজ হিসাবে ব্যবহার করেছেন। তারপরেও এটা ব্যবহার করার পরেও এই মেট্রিক টন এই ফসলের বাইরেও প্রায় 22.68 টন 22.68 টন ধান আমরা বাজারজাত করেছি এই সার্টিফিকেশনের মাধ্যমে। এটাই প্রথম রাজ্যে যে আমরা এটা করেছি। এটা 2019-20 থেকে 20-21-এর মধ্যে এটা আমরা করেছি।